তিনি আপনারা জানেন গণটিকাদান চলছে, একই সাথে রেজিস্ট্রেশন করছেন প্রচুর সংখ্যক মানুষ। 1,10,00,000-এর বেশি সংখ্যক মানুষ এর মধ্যে টিকা দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। কিছু টিকা আসার কথা রয়েছে এই মাসের 15 তারিখের মধ্যে, আরো কিছু সামনে আসবে বলে আশ্বস্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী। সব মিলিয়ে এই পরিস্থিতি কি এবং আমাদের দেশে করোনার লড়াইয়ে যথেষ্ট পরিমাণ টিকা দেওয়া থেকে আমরা আসলে কত দূর রয়েছি সে নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন জনাব সুভাষ সিংহ রায়, তিনি প্রধান সম্পাদক abnews24.com। সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ, তিনি উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়। আরো আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ টিটু মিয়া, তিনি অধ্যক্ষ, ঢাকা মেডিকেল কলেজ। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাবার আগে গণটিকাদানের আজকের পরিস্থিতি নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। গণটিকার চতুর্থ দিনে রাজধানীর তেজগাঁও সরকারি বিদ্যালয়ের সামনে অপেক্ষা কয়েকশো মানুষের। সবাই টিকা দিতে চান, এজন্য কেউ লাইনে দাঁড়িয়েছেন মধ্যরাতে, কেউ বা ভোরে। অভিযোগ, 3 দিন ঘুরেও মেলেনি টিকা, তাই বরাদ্দ বাড়ানোর দাবি তাদের। 6টা বাজে আইসা 7-8 ঘন্টা সিরিয়ালে দাঁড়ায় থাকা অবশেষে আমার বাসায় চলে যেতে হয়েছে। ভিতরে যারা তারা কি করে আমরা জানি না, এখানে অনেক মানুষই খুব তিক্ত হয়ে চলে গেছে। এই যে কাটলুয়ে 3 দিন ধরে ঘুরতাছি, মানে সিরিয়ালে যাইতে যাইতে বলে শেষ নাই, আপনারা চলে যান। এখানে দরকার কিন্তু 2000, তাহলে 2000 হলে পূর্ণাঙ্গভাবে সবাই পাবে। একই দাবি জানালেন স্থানীয় কাউন্সিলরও। এত মানুষের এত আগ্রহ, তো 300-350 টিকা কি হবে? এখানে যদি ডেলি 1000-2000 টিকা দেয়, তারপরে আমরা সমস্যার সমাধান হবে। নিয়মিত টিকাদান চলে তেজগাঁওয়ের নাক কান গলা ইনস্টিটিউটে। সেখানে 2 ঘন্টা টিকা না থাকায় তৈরি হয় দীর্ঘ লাইনের। সেখানে দাঁড়ায় আছে 650 টাকাতে দাঁড়ায় আছে। 250 দিয়ে এই নাই, ভ্যাকসিন নাই, এখন দাঁড়ায় 12টার পরে দেওয়া হবে। পরে টিকা এলে স্বাভাবিক হয় কার্যক্রম। শুধুমাত্র যাদের ডেট আছে এবং ডেট অতিক্রম হয়ে গেছে তাদেরকে টিকা দেওয়া হবে। এদিকে চ্যানেল 24-কে স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, ক্যাম্পেইন করেই দ্বিতীয় ডোজ দিতে চায় সরকার। আমরা সেকেন্ড ডোজটাও এই ক্যাম্পেইন করে দিতে চাই। এটা আমাদের একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন, যে আমরা দেখতে চাইছি আমাদের সক্ষমতা আছে কিনা। তাহলে পরে আমরা যেটা বলছি 1 সপ্তাহে আমরা 1 কোটি দিতে পারবো, তাহলে আমাদের সেই হিসাব আমরা খুব একটা ভুল করিনি। যদি আমরা একদিনে 30 লাখের বেশি দিতে পারি, তাহলে 1 সপ্তাহে 1 কোটি দেওয়া আশা করছি ইট ইজ পসিবল, যদি ইফ দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য ভ্যাকসিন। চলমান গণটিকাদান কার্যক্রম চলবে 12 আগস্ট পর্যন্ত। শুরুতেই জনাব সুভাষ সিংহ রায় আপনার কাছে আসতে চাই। আমরা শুরুতে যেভাবে দিচ্ছিলাম টিকা অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে চলছিল সেটি, এবং সেখানেও এখন পর্যন্ত 1,10,00,000-এর বেশি মানুষ রেজিস্ট্রেশন করেছেন। তার পাশাপাশি গণটিকা চালু করা হলো এবং এই সময়ে যারা আগে রেজিস্ট্রেশন করেছিলেন তারা টিকা পাচ্ছিলেন না। কিন্তু গণটিকার যে চিত্র আমরা দেখছি সেখানে প্রচুর মানুষ আসছেন, গাদাগাদি করে 300 টিকার জন্য 1000-2000 মানুষও জমা হয়ে যাচ্ছেন। অনেকেই 2 দিন 3 দিন পরেও ব্যর্থ হয়ে ফিরে গেছেন। এর মধ্যে যারা অগ্রাধিকার পাওয়ার কথা বয়স্ক তারাও রয়েছেন। এই মুহূর্তে যে রেজিস্ট্রেশনের ব্যবস্থার মধ্যে আমরা ছিলাম, যেখানে শৃঙ্খলা ছিল, তার থেকে বেরিয়ে এসে এই ব্যবস্থাটা কি হিতে বিপরীত হবে না এটাই ঠিক আছে বলে মনে করেন? না, এটা তো একটা বড় চ্যালেঞ্জই। এবং খেয়াল করে দেখবেন যে বাংলাদেশ যখন গণটিকাদান শুরু করে, তখন বিশ্বের খুব কম দেশই টিকাদান শুরু করতে পেরেছিল। আমাদের ডিসরাপ্টেড ভ্যাকসিনেশন হয়েছিল, এটা বোধগম্য কারণে, এবং তার পিছনে সুস্পষ্ট কারণ ছিল। এখন যে কাজটি খুব দ্রুততার সাথে করবার জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা সরকারের প্রশংসা করতেই হবে। আমাদের ইতিমধ্যেই প্রায় 2 কোটি মানুষ কিন্তু টিকার আওতায় এসেছে। আপনি যদি 1,91,00,000 উপরে মানুষ টিকার দিয়েছেন। আমাদের এই যে অগোছালো যে ভাবটা আপনি দেখছেন এবং আমরা যে আলোচনাটা করছি, এটা আমার ধারণা কাল পরশুর মধ্যে কিন্তু ঠিক হয়ে যাবে। কিন্তু এই চ্যালেঞ্জটা কিন্তু সকলকেই মোকাবেলা করতে হবে। প্রত্যাশার চাপ আছে আমাদের মধ্যে, এমনি একটা তাড়াহুড়ো প্রবণতা কিন্তু সবসময় আছে। এবং যখন প্রথম দিকে 7ই ফেব্রুয়ারি যখন রোল আউট করা হয়, তখন কিন্তু অনেকে টিকা নিতে চাননি, কারণ এর পিছনে অনেক রকম অপপ্রচার ছিল। এই টিকা নেওয়া যাবে না, এই টিকা নেওয়া ঠিক না, বলেছিল এটা ভারতের টিকা, এই টিকা ভালো না,
নানান রকম কথা বলেছিলেন। অবশ্য তারাও আবার পরবর্তীতে ওই টিকাই নিয়েছেন। কিন্তু এই যে দায়িত্ব নেওয়া এবং বিশেষ করে মহামারী কালে এই যে যারা ক্রান্তিকালে আলোর রেখা দেখতে পান না কিংবা সেই অর্থে কাজ করতে দ্বিধাবোধ করেন, তারা কিন্তু নিজের জন্য এবং সমাজের জন্য, রাষ্ট্রের জন্য ভালো কিছু করতে পারেন না। আপনি দেখেন টিকা প্রত্যাশীদেরকে লাঠিপিটা করা হয়েছে। একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আপনি পত্রিকায় দেখবেন, লক্ষ্মীপুরে, খুব দুর্ভাগ্যজনক ঘটনা। হ্যাঁ, মানুষের চাপ থাকবে, চাপ আছে, এবং এখন টিকাদানের আগ্রহটা বেড়েছে। আগে তো এক সময় অপপ্রচারের কারণে বলা হয়েছিল যে করোনা বলতে কিছু নাই, এবং বিশেষ করে গ্রামে গঞ্জে সর্বত্র, এবং এর পিছনে অনেক অপরাজনীতি খেলা করেছে। এখন যেই টিকা আসছে, আপনার প্রতিদিনই যখন অনুষ্ঠান করবেন এই সময়টায় আপনাকে কি বলতে হবে আজকে 19 লক্ষ সিনোফার্মের টিকা আসছে, আগামীকাল রাত্রে এত টিকা আসবে, ফাইজারের টিকা আসবে, মডার্নার টিকা আসবে, এই যে অ্যাস্ট্রাজেনেকার টিকা আসছে, কোভ্যাক্সের টিকা আসবে, জনসন অ্যান্ড জনসনের 7 কোটি টিকা আসবে। অতএব টিকা নিয়ে কোনো সংকট আমি দেখছি না। কারণে মাননীয় প্রধানমন্ত্রীর যে সৃজনশীল কূটনৈতিক দক্ষতায় তিনি কিন্তু এই জায়গাটা তৈরি করেছেন। আমি টিকা নিয়ে জনসনের সাথে চুক্তি হয়েছে, এই চুক্তির যে প্রক্রিয়াটি, যেটা অগ্রিম হিসেবে $75 মিলিয়ন যে অগ্রিম অর্থ দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা সম্পন্নের দিকে। অতএব আরেকটা হচ্ছে কবে নাগাদ আমরা পাচ্ছি জনসন? আমরা আগস্টের মধ্যে আমাদের পর্যাপ্ত টিকা কিন্তু আসার যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটি আরো দৃশ্যমান হবে। জি, এখানে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে নিশ্চয়ই খবরটি আপনার চোখে পড়েছে। চট্টগ্রামের চকবাজারে 75 বছর বয়সী একজন বৃদ্ধ, তিনি সকাল 9টার দিকে গেছেন টিকা নিতে, সন্ধ্যা 6টার দিকে বোধহয় সারাদিন অপেক্ষা করার পরে পেয়েছেন। এবং সেখানে অভিযোগ হচ্ছে যারা স্থানীয় কাউন্সিলরের কাছ থেকে টোকেন নিয়ে এসেছেন তারা আগে পেয়েছেন, এবং অনেক ক্ষেত্রেই যারা টোকেন নেই তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগগুলো মেয়রের কাছে বোধহয় উত্থাপন করা হয়েছিল। এটাকে বলি, এই ধরনের ঘটনা কেন হচ্ছে? না, এই ধরনের ঘটনা আমাদের এই বাংলাদেশে কিন্তু নতুন না। আপনি দেখবেন মানে ঘরে বসে টিকা গ্রহণ এর ছবি সহ এসেছে, 1000 টাকার বিনিময়ে, তিনি আবার ফেসবুকে এগুলো এসেছে। কিন্তু আমি একটা জিনিস যেটা বলতে চাই, কারণ এই যখন ক্রান্তিকাল চলে, মানুষের যখন দুর্যোগ মহামারী চলে, তখন মানুষের মধ্যে যে সংকটের জায়গাটা, মানসিক সংকটের জায়গাটা কিন্তু তৈরি হয়, এটা আছে। কিন্তু বৈশ্বিকভাবে আমাদের টিকার অবস্থা কি? আপনি দেখেন ধনী দেশগুলো কিভাবে টিকা নিজেদের মজুত করে রেখেছে। আপনার ইউরোপীয় ইউনিয়ন 6.6 ডোজ টিকা জনপ্রতি তারা মজুত করেছে। কানাডা তৃতীয় ডোজ দেওয়া শুরু করেছে, এবং কানাডা 12 ডোজ জনপ্রতি তারা সংগ্রহ করে রেখেছে। ইউকে 8 ডোজ সংগ্রহ করেছে জনপ্রতি, এবং অস্ট্রেলিয়া 7 ডোজ সংগ্রহ করেছে। এবং সবচেয়ে দুঃখজনক এবং খুবই দৃষ্টিকটু যে বিষয়টি, প্রয়োজনের তুলনায় ওই দেশগুলোতে 350 গুণ টিকা তাদের সংগ্রহ রয়েছে। এরকম একটি পরিস্থিতিতে বাংলাদেশের যে টিকাদান কর্মসূচি, আপনি জানেন যে ভারত যেখানে টিকা উৎপাদনকারী দেশ, সিরাম ইনস্টিটিউট তো আসেই, ভারত বায়োটেক রয়েছে, তারপরেও তারা কিন্তু বিনামূল্যে টিকা কিন্তু দিতে পারেনি, তারা অর্থের বিনিময় দিয়েছে। এই যে অব্যবস্থাপনা যে দেখছেন, এই ব্যবস্থাপনা এর চেয়েও ভয়ঙ্কর কিন্তু পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু হয়েছে। অনেক ধন্যবাদ। কিন্তু আমরা এই যে জিনিসটা দেখতে চাই না, এবং যারা জনপ্রতিনিধি আছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলর, তাদের কিন্তু একটা বড় সুযোগ সামনে, তাদেরকে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে জনগণের পাশে দাঁড়ানো। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। এই সুযোগটা যেন তারা কাজে লাগায়। জি, অধ্যাপক টিটু মিয়া, আপনার কাছে আসতে চাই এই পর্যায়ে। এই গণটিকাদান কর্মসূচি বলুন বা তারও আগে যখন এখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দেওয়া হচ্ছিল, সেখানে অগ্রাধিকারের কথা বারবার বলা হয়েছে, যারা বেশি বয়স্ক, এবং এবারে এই ডেল্টা ভ্যারিয়েন্টের সময় গর্ভবতী নারীদের আমরা প্রচুর ঝুঁকির মধ্যে পড়তে দেখেছি। এখানে তাদেরকে সামনে আনা, তাদেরকে সুযোগ দেওয়ার কোনো সুযোগ কি ছিল না? যেভাবে আমরা দেখেছি যে যাদের মোটামুটি চেনা পরিচিতি ছিল স্থানীয় রাজনীতিবিদদের সাথে, তারাই আগে গিয়েছেন, বৃদ্ধ মানুষরা দাঁড়িয়ে থাকছেন। এই পরিস্থিতি আমরা এড়াতে পারতাম কিনা কোনোভাবে? ধন্যবাদ। আমি এই যে অব্যবস্থাপনাটা আমরা একটু আগে দেখেছি, এটাকে আমি অবশ্যই বলবো যে এটাকে আমরা এড়াতে পারতাম, এবং নিশ্চয়ই আমাদের কর্তৃপক্ষ এড়ানোর জন্য চেষ্টা করছেন। কিন্তু এটাকে আমি আবার একটা পজিটিভ ভাবে দেখতে চাই,
যে উৎসাহ আছে আমাদের জনগণের, যেটা একটু আগে আমাদের সুভাষ সিংহ বলেছেন যে এই টিকা নিয়ে কিন্তু আমাদের অনেক অনিচ্ছা ছিল, বিভিন্ন কথাবার্তা হয়েছে, কিন্তু আমাদের এই যে জনগণের মধ্যে টিকা নেওয়ার যে সারাটা, এটা অবশ্যই মানে এটা আশাব্যঞ্জক, এবং আমাদের এই সেন্টিমেন্টটাকে, এই উৎসাহটাকে কাজে লাগাতে হবে। আমি বলবো যে বয়স্কদের যে প্রায়োরিটি আছে সেটা অবশ্যই আমাদের অনেক সেন্টারে সেটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। আর গর্ভবতী মা এবং ল্যাকটেটিং মাদার যারা দুগ্ধ দান করেন বাচ্চাকে, সেই মাদের ক্ষেত্রে কিন্তু ডিসিশনটা হয়েছে আমাদের 2রা অগাস্ট আমাদের জাতীয় টেকনিক্যাল কমিটি ফর ভ্যাকসিনেশন এবং OGSB সহ এবং আমাদের ডিজি অফিসের যে যারা টিকা ডেপ্লয়মেন্ট কমিটিতে আছেন, তারা কিন্তু ডিসিশনটা দিয়েছেন 2রা অগাস্ট, এবং এটা ফাইনালি ডিসিশন হয়েছে 8ই অগাস্ট যে আমাদের গর্ভবতী মায়েদের দেওয়া হবে। এবং এই ডিসিশনটা যেহেতু একটু দেরিতে আসছে, যেটা সারা বিশ্বে এখন গর্ভবতী মায়েদের রিস্ক বেনিফিট চিন্তা করে তাদেরকে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, আমাদের দেশেও কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছেন আমাদের সরকার, এবং সেই জন্য কিন্তু বন্দোবস্ত হচ্ছে, এবং অনেক সেন্টারেই কিন্তু তাদেরকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে। আমি গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বলতে চাই, তাদেরকে কিন্তু সব সেন্টারে দেওয়ার কথা না করা হয়েছে, দেওয়া হবে সেই সেন্টার যার সংলগ্ন আপনার হাসপাতাল আছে, এবং যেখানে মায়েদেরকে আগে একটু কাউন্সিলিং করা হবে, টিকা না দিলে কি কি অসুবিধা হতে পারে, টিকা দিলে কি উপকার হবে, তারা যে ইনফেক্টেড হবেন না, মা এবং শিশুর জীবন বেঁচে যাবে, সেগুলা কাউন্সিলিং করে তারপরে কিন্তু সেই টিকাটা দেওয়ার কথা বলেছে। আমি আপনার সঙ্গে একমত যে অবশ্যই তাদেরকে প্রায়োরিটি দিয়ে, বয়স্ক রোগীদের প্রায়োরিটি দিয়েই আমাদেরকে টিকাদান কর্মসূচিটাকে অব্যাহত রাখতে হবে, এবং নিশ্চয়ই আমাদের কর্তৃপক্ষ সেই জন্য মনোযোগী হবেন। এই মানুষের মধ্যে এই সারা জাগানো, মানে এই যে উৎসাহ উদ্দীপনা, এটা ডেফিনেটলি আমাদের জন্য একটা সুখের ব্যাপার, এবং তাদের এই মানে তাদেরকে সুষ্ঠুভাবে যেন আমরা টিকা দিতে পারি, সেই জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে, এবং বাকিটুকু আমার মনে হয় যে আরো উন্নয়ন করা উচিত এই ব্যবস্থাপনার মধ্যে। এখন যে পরিমাণ, যে সংখ্যায় মানুষজন এই গণটিকাদান কর্মসূচির মধ্যে এসেছেন, তাদের সবাইকে দেওয়ার সক্ষমতা বোধহয় আমাদের এখনো নেই। বোধহয় 81 লক্ষ টিকা সিনোফার্মের থেকে এসেছে, তার মধ্যে প্রায় 79 লাখ এখন পর্যন্ত দেয়া হয়েছে, আরো কিছু সামনে আসছে। এইভাবে গোটা দেশে একসাথে না করে যদি এলাকা ভিত্তিক, ধরুন একটি গ্রাম বা একটি উপজেলায় সবাইকে দেয়া যেত, সেটা কি এর চেয়ে ভালো হতো? আমি আপনার প্রস্তাবটা খুবই চমৎকার, কিন্তু আমি এখানে বলতে চাই যে আমরা কিন্তু শুরুতে যেমনি ভাবে ফ্রন্ট লাইনারদের দেওয়া হয়েছে, তারপর এখন ছাত্রছাত্রীদের আমরা দিচ্ছি, এবং এইবার যেহেতু প্রায়োরিটি পিপল চিন্তা করা হয়েছে যে ল্যাকটেটিং মাদার এবং গর্ভবতী মা এদেরকে এবং এল্ডারলিদেরকে, যাদের রিস্ক কোভিডে আক্রান্ত হলে যাদের রিস্কটা অনেকখানি বেশি থাকে, সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদেরকে মানে আগের মতোই এই ব্যবস্থাপনাটাও থাকতে পারে যে আমরা তাদেরকে আগে দিব। নেক্সট আমরা আরেকটা আপনার যে প্রপোজালটুকু আছে সেটাও একটা মানে বিবেচনায় আনা যায় যে এলাকা ভিত্তিক, যে এই এলাকাটাকে কমপ্লিট করে ফেলবো। কিন্তু আমার কাছে মনে হয় যে এরকম যদি হয় তাহলে কোনো কোনো এলাকার মানুষ ডিপ্রাইভ হবে এবং তারা যে কোনো সময় বেশি পরিমাণ ইনফেক্টেড হয়ে যেতে পারে। তার চেয়ে প্রায়োরিটি পিপলদের কথা চিন্তা করে, যেমনি ভাবে আগে ফ্রন্টলাইনারদের কথা চিন্তা করেছে, ডাক্তার, পুলিশ এবং অন্যদেরকে দেওয়া হয়েছে, ছাত্রছাত্রীদেরকে কমপ্লিট করা হচ্ছে, এবং এখন গর্ভবতী মা এবং যারা ভালনারেবল এল্ডারলি পিপল এবং অন্যান্য যাদেরকে আমাদের দেওয়ার বিবেচনায় আনা উচিত, তাদেরকে প্রায়োরিটি দিয়ে আমার মনে হয় যে একটা নিয়মের মধ্যে রেজিস্ট্রেশনের মাধ্যমে দিলে তাহলে মানুষের মধ্যে এই বিশৃঙ্খল অবস্থা হবে না, এবং দেখা যাবে যে যে অনিয়মটা হচ্ছে মানুষ আবার হয়তো নিরাশ হয়ে যেতে পারে। জি, আমি একটা কথা একটু যোগ করতে চাই, প্রফেসর সারফুদ্দিন আহমেদ বলবেন, আরো ভালো করে বলতে পারবেন। সেটা হচ্ছে যে একটি কল্যাণ রাষ্ট্রের যে চরিত্র হয়, সেই চরিত্র কিন্তু বাংলাদেশের বর্তমান সরকারের। আপনাকে এটা খেয়াল করে রাখতে হবে, আমরা কিন্তু রোহিঙ্গাদের টিকা দিচ্ছি, প্রবাসীদের টিকার কিন্তু বন্দোবস্ত হয়েছে, ছাত্রদের টিকার ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত হয়েছে। অতএব অনেকগুলো বিষয় কিন্তু এখানে, গার্মেন্টস কর্মী যারা সবচেয়ে ঝুঁকিপূর্ণ থাকে তাদের কিন্তু টিকাদানের আওতায় আনা হয়েছে। অতএব এটা সার্বিক বিবেচনা নিয়ে আমরা কিন্তু এই বিষয়টা কিন্তু এগোচ্ছে, এবং এই ব্যাপারেও আমার চিন্তা ভাবনা করতে হবে। অধ্যাপক আহমেদ, আপনার কাছে চলে আসি। টিকা দেওয়ার উদ্দেশ্য তো দিনের শেষে এক ধরনের হার্ড ইমিউনিটির কথা, যেটা আমরা শুরু থেকে বলে আসছি, সেটা অর্জন করা। বাংলাদেশে একদিকে আমরা বলছি প্রচুর সংখ্যক মানুষ সংক্রমিত হয়েছেন, যে কয়েকটি সেরো সার্ভেলেন্স হয়েছে সেখানে বলা হয়েছে এক একটি এলাকায় 70-80% পর্যন্ত মানুষ এরই মধ্যে এই রোগে আক্রান্ত হয়েছেন। এখন টিকা যেভাবে আমরা দিচ্ছি, কি সংখ্যক মানুষকে কতদিনের মধ্যে টিকা দিতে পারলে আমরা আসলে এই হার্ড ইমিউনিটির দিকে যেতে পারবো? সুন্দর একটি প্রশ্নের জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ। একটা জিনিস
সবাই মোটামুটি আলোচনা করেছে, আমার সহ আলোচকবৃন্দ। প্রথমত, সবসময় যদি পজিটিভ ভাবি, বাংলাদেশ পৃথিবীর সব দেশের তুলনায় টিকা প্রদানের ক্ষেত্রে একদিনের 30 লাখ, আমি মনে করি পৃথিবীতে কোথাও এটা সম্ভব না। অর্থাৎ আমাদের মধ্যে প্রথম দিকে স্লো রেসপন্স হলেও পরবর্তীতে এটা যে র্যাপিড রেসপন্স হয়, সব ক্ষেত্রেই তার প্রমাণ আমরা এবারকার করোনা টিকা দিতে গিয়ে বুঝলাম। কিন্তু শতাংশ বিচারে তো আমরা অন্যান্য দেশ থেকে অনেক পিছিয়ে রয়েছি। পাশের দেশে তো প্রচুর সংখ্যক মানুষকে তাদের দেশের শতাংশ হিসেবে দিয়ে ফেলেছে। হ্যাঁ, সেক্ষেত্রে যদি বলেন যে প্রথম দিকে কিন্তু আমরাই দিয়েছিলাম, 32টা দেশের মধ্যে 12তম দেশ ছিলাম আমরা। 4টা ভ্যাকসিন এখন বাংলাদেশে আমরা দিতে পারছি, অন্য দেশের অনেকগুলো দেশ এখনো টিকাই দেখেন। এই ক্ষেত্রে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে আছি, এতে কোনো সন্দেহ নেই। আমরা উপমহাদেশে যদি মোট জনসংখ্যার মধ্যে টিকা দেওয়ার হার দেখেন, আমরা আফগানিস্তানের উপরে কেবল। সেই ক্ষেত্রে 13 কোটি মানুষকে যদি আমরা দেই, 26 কোটি ডোজ দিতে পারি, তাহলে আমাদের হার্ড ইমিউনিটি হবে। তবে 25 বছরের উপরে আমার দেশে এখন জনসংখ্যা 7.5 কোটি। এই 7.5 কোটি দেওয়া আমার পক্ষে আগামী 3 মাসের মধ্যেই সম্ভব। ইতিমধ্যে 2 কোটির মতো আমরা দিয়ে ফেলেছি। আপনি বোধহয় শুনেছেন যে 2.5 কোটি যে অ্যাস্ট্রাজেনেকা আমরা পাবো ভারতের কাছে, এটা খুব তাড়াতাড়ি পাচ্ছি আমরা কোভ্যাক্সের মাধ্যমে। সেটা কি জানানো হয়েছে? আপনার কি জানা আছে? একটু যদি বিস্তারিত জানাতেন যে 2.5 কোটি। আমরা জানতে পেরেছি যে ভারত থেকেও এটা দেওয়ার ব্যাপারে আশ্বাস পেয়েছেন, মাননীয় মন্ত্রী মহোদয় কোন একটা সাংবাদিক সম্মেলনে বলেছেন। এটা কি তারা কোন সময়ের কথা বলা হয়েছে? সেরাম থেকে কি জানানো হয়েছে এটা? জি, সেরাম থেকে। জি, কবে আসবে এটা? আমরা জি অ্যাস্ট্রাজেনেকা আমরা পাবো। এটা কবে আসবে এটা কি বলেছেন? যুক্ত করি, সেপ্টেম্বরের 3য় সপ্তাহ থেকে এই প্রক্রিয়াটা শুরু হবে। কি হারে আসবে? আগামী নভেম্বরের মধ্যে শেষ করবে ওরা। আচ্ছা, সেপ্টেম্বরে শুরু করে নভেম্বরের মধ্যে 2.5 কোটি আসছে তাহলে এসে যাবে। এছাড়াও আমরা কোভ্যাক্সের মাধ্যমে সিনোফার্ম থেকে আমরা কিন্তু যেটা আমরা কিনেছি, সেখান থেকে 3 কোটি পাবো। হিসাব করুন যে এখানে কিন্তু 2 কোটি দিয়ে ফেলেছি, 2.5 আর 3 আসলে 5.5, 7.5 কোটি। অর্থাৎ বাই নভেম্বর আমরা কিন্তু 25 বছরের ঊর্ধ্বের আমরা যারা আছে 7.5 কোটিকে দিয়ে সম্পন্ন করতে পারবো। এরপরে কিন্তু জনসন এন্ড জনসন আসছে, সেখানে কিন্তু 14 কোটি ডোজ লাগবে না, মাত্র 7 কোটি দিলেই আমরা 7 কোটি লোককে। জনসন কবে আসছে এটা কি জানাতে পারবেন আমাদের? এটা আগামী জানুয়ারির মধ্যে আসবে, এটা শুনেছি। মেবি জানুয়ারি থেকে আসা শুরু হবে না, 7 কোটি জানুয়ারির মধ্যেই চলে আসবে। আমরা পেয়ে যাব, আমরা জানুয়ারির মধ্যে পেয়ে যাব। এই যে জিনিসগুলো আমরা জেনেছি, তারপরেও একটা কথা আছে, আশ্বাস পেয়েছি, কতখানি বাস্তবে আসবে তার জন্য কি করণীয়। এখন আপনি ওই যে ছবিগুলো দেখলাম, এখানে আমাদের কি কি করণীয়। আমরা কিন্তু বিনামূল্যে ভ্যাকসিন পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর এই যে সফলতা অন্য কোনো দেশে নাই। এটাকে বলে ভ্যাকসিন রাজনীতি করতে যারা বলে যে এটা গণটিকাটা হচ্ছে তামাশা, তাদের জন্য বলি যে এটা তামাশা নয়। তারা তখন কি বলবে যখন আমরা সবাইকে টিকা দিতে সক্ষম হব। এই মুহূর্তে একটা ট্রায়াল হয়েছে, জানেন আপনি, যে একটা ওয়ার্ডে 3টা সেন্টারে 600 জনকে দেওয়া হয়েছে। এইভাবে 30 লাখ লোককে দেওয়া হয়েছে। এটা দিয়ে বোঝা গেছে আমাদের সক্ষমতা কত। আপনার মনে আছে একদিন টকশোতে এখানে বা অন্যান্য মিডিয়াতে আলোচনায় আমাদেরকে প্রশ্ন করা হয়েছে, এটা কি সম্ভব? 60 লাখের বেশি তো আমরা দিতেই পারবো না, কিন্তু 1,20,00,000ও দেওয়ার ক্ষমতা আমাদের আছে এই 1 সপ্তাহের মধ্যে। এই জিনিসটা আমরা কিন্তু ইতিমধ্যে জানতে পেরেছি। এখন আসি যে আমরা টিকা না পেলে আমরা কি করব। আমাদের তো তৈরি করার সক্ষমতাও আছে, আমরা সেদিকেও আগাবো। তবে টিকা আমরা যেহেতু এটার ব্যাপারে তো বাংলাদেশে চীন বলুন বা রাশিয়ার টিকা বাংলাদেশে উৎপাদনের কথা বলা হচ্ছিল, সেটার অগ্রগতি কতদূর কি আপনার জানা আছে? হ্যাঁ, যে ক্ষেত্রে আমি যতটুকু শুনেছি, আসলে তো এগুলা 100% কোনো ব্যাপার না। একটা কমিটি আছে, সেই কমিটি বসে যাচাই বাছাই করেছে। এর ফলে তারা আবার কোথায় করবে সেজন্য ইডিসিএল আমাদের একটা কোম্পানি আছে, তারা প্রাইভেট হলেও গভর্নমেন্টের যে কোম্পানি, তার মাধ্যমে প্রাইভেট যারা যারা এই সক্ষম তাদেরকে নিয়ে এটা করবেন। এক্ষেত্রে ইডিসিএল গোপালগঞ্জে আমাদের একটা জানেন যে নতুন একটি কারখানা হয়েছে, সেখানে তারা এই ব্যাপারে ফিজিবিলিটি স্টাডি করতে গেছে, আজকেই গেছে এই গ্রুপ। তারা ফিরে আসার পরে আমরা যদি স্পুটনিক অথবা সিনোভার এদের সাথে যোগাযোগ করে আমরা কো প্রোডাকশনে যেতে পারবো, এবং সেটা খুব বেশি সময় কিন্তু লাগবে না যদি কো প্রোডাকশনে যায়। অর্থাৎ আমরা কিন্তু তৈরিও করতে পারবো। সেটা কেন? ওই যে একটু আগে আপনি শুনেছেন
যে বড় লোক যারা রিচ কান্ট্রি তারা কিন্তু নিজের প্রয়োজন নাই কিন্তু আটকে রাখবে, তারা ওখানে ভ্যাকসিন রাজনীতি করবে। কোন কোন দেশে কিন্তু তেল মজুদ আছে, তারা নিজেরা খরচ করে না। কিন্তু একটা বিষয় কি স্পষ্ট করবেন, কোভ্যাক্সের টিকা তো আবার এই দেশগুলো থেকেই আসছে অনেকাংশে, যেমন জাপান থেকে আমরা পেলাম। না, তা পেয়েছি কিন্তু আমরা অ্যাস্ট্রাজেনেকা 60 লাখ পেলাম না, নষ্ট হয়ে গেছে পেনসিলভেনিয়া, আপনি শুনেছেন। ওই সময় যদি ওই 60 লাখ অ্যাস্ট্রাজেনেকা পেতাম, আমাদের যাদেরকে এখন দিচ্ছি তারা আরো আগে পেতে পারতো। তারপরেও তাতেও আমাদের কোনো সমস্যা হয়নি। আমরা জাপান থেকে, আমাদের বন্ধু প্রতিম দেশ, তার থেকে যে অ্যাস্ট্রাজেনেকা পেয়েছি সেটাও আমাদের দেওয়া শুরু হয়ে গেছে। আমরা মডার্না দেওয়ার সেকেন্ড ডোজ 12 তারিখ থেকে, আমরা ফাইজারের সেকেন্ড ডোজ বর্তমানে দিচ্ছি। ইভেন আপনার বোধহয় জানা আছে সিনোফার্মের টিকাটি এখন গ্রামে গ্রামে চলে যাবে। একটু আগে যে অ্যাস্ট্রাজেনেকা বোধহয় 16 লাখ এই মুহূর্তে মজুদ আমাদের, এই মুহূর্তে আছে, এবং 56 লাখ আমরা এই মাসেই পাবো, এই মাসে। আর একটা জিনিস বলি যে আমরা যে ল্যাকটেটিং মাদার এবং প্রেগনেন্ট ওমেনদের, এটা কিন্তু সিনোফার্ম অথবা মডার্না এবং ফাইজার দেওয়ার জন্য বিভাগীয় শহরগুলো বা মেডিকেল কলেজগুলোতে তাদেরকে যাওয়ার অনুরোধ করা হয়েছে, এবং যেখানে হাসপাতাল আছে সেখানে। কারণ একটু আগে আপনি শুনছিলেন যে এই ব্যাপারে রিস্ক এবং বেনিফিট এটা অ্যানালিসিস করেই একজন ওজিএসবি অথবা অবস্টেট্রিশিয়ানের পরামর্শক্রমে এই টিকাটি দেওয়া হয়, এবং এটাতে কোনো সমস্যা হচ্ছে না, যেহেতু এটা প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে না, যার ফলে এই ভ্যাকসিন আমরা সবাইকে দিতে পারবো। এবং এক্ষেত্রে আমি মনে করি যেখানেই টিকা কেন্দ্র আছে, এই ল্যাকটেটিং মাদার বা প্রেগনেন্ট ওমেনদেরকে যাতে অগ্রাধিকার দেওয়া হয়। আর একটা বিষয়, এই যে লাইন, এই লাইনটাতে আমার মনে হয় স্বাস্থ্যবিধি মানানোর ক্ষেত্রে যারা ওয়েল টু ডু তারা সবাই তাদেরকে মাস্ক দিক, এবং যাদের মাস্ক নাই একটু গ্যাপ দিক, প্রয়োজনে আমি দুই ভাগ করে বলতে পারি। লাইনগুলোর ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে, সেটা হচ্ছে মাস্ক মোটামুটি সবারই আছে, কিন্তু ঠিকভাবে মাস্ক পরা মানুষের সংখ্যা খুবই কম, মানে যেটা বলা হচ্ছে যে সচেতনতার অভাবটা বেশি। না, এই ক্ষেত্রে কাউন্সেলিংটা ওইখানেও করা যেতে পারে, ভলেন্টিয়ার আমরা যারা করাবো, যেসব কেন্দ্রে এখন ভ্যাকসিন দেবো, যার মাস্ক নাই তাকে মাস্ক সরবরাহ করব। আর একটা করা যেতে পারে, সকাল আমি তো দেখেছি আজকে 6টা থেকে লাইন দিয়েছে যারা, তাদের 8টা থেকে 1টা পর্যন্ত একটা গ্রুপ, 1টার পরে আবার 6টা পর্যন্ত একটা গ্রুপ, দুই ভাগে ভাগ করে দিলে আমার মনে হয় যে এই যে ভিড়টা, এই ভিড়টা কমে যাবে। তবে টিকা যতক্ষণ না পর্যন্ত এক সেন্টারে 2000 লাগবে, সেখানে 3.5 দিচ্ছি। এক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধিরা আপনারা আগে প্রায়োরলি লিস্ট করেন যে ওই ওয়ার্ডে তাহলে আপনাদের ভিড় কমবে, তাহলে 15 আগস্টের মধ্যে 54 লক্ষ টিকা কিন্তু আসবে, এবং এর মধ্যে আপনার 30 লক্ষ হচ্ছে কোভ্যাক্সের, চীন থেকে কিনা আমাদের 10 লক্ষ টিকা, এটা পৌঁছাবে, আরো 10 লক্ষ টিকা চীন থেকে উপহার হিসেবে আসবে। এই সব মিলে 54 লক্ষ টিকা কিন্তু 15 আগস্টের মধ্যে আসবে। আর একটা জিনিস মনে রাখা দরকার, অধিক টিকা, খুবই অতিরিক্ত টিকা আসাটাও কিন্তু আমাদের জন্য একটু সংরক্ষণের ব্যাপার আছে, অনেক ধন্যবাদ। সমস্যা হবে। একটা বিরতির সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে এসে সঙ্গে থাকবেন আশা করি। মোহাম্মদ টিটু মিয়া, আপনার কাছে যে কথা একটু আগে অধ্যাপক আহমেদ বলছিলেন, সেটার সাথে আরেকটা কথা মিলিয়ে প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, বলা হয়ে থাকে জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে একজন মাকে জানানো সবচেয়ে ভালো সময় যখন তিনি সন্তান প্রসব করেন, সেই সময়টা। তো এই যে মানুষ আগ্রহ নিয়ে আসছেন, টিকা নিতে আসছেন, সেখানে এসে যে কথা আমরা গত 1.5 বছর ধরে বলে আসছি, মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে, তার কোনো কিছুরই বালাই দেখা যাচ্ছে না। এখানে তাদেরকে সচেতন করার সুযোগ কতটুকু ছিল, এবং সেটা সামনে আমরা কাজে লাগাতে পারি কিনা? ধন্যবাদ। আমার মনে হয় যে এটা মানে একটা উত্তম সময়, যখন আমাদের কেউ এরকম টিকার সময় আসছেন, এবং একটু আগেই বলেছেন যে আপনি অনেকেই আমরা মাস্ক পরাটা নিয়ম মতো পড়ছি না, মানে নাকের নিচে পড়ছি কিংবা থুতনির নিচে পড়ছি, এবং এটা একটা উৎকৃষ্ট সময় যখন আসলে মূল যে প্রতিপাদ্য বিষয় যে আমরা কোভিড-19 কে কিভাবে প্রিভেন্ট করব, সেটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শুরু থেকে বলেছেন যে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। আমাদের জনগণ কিন্তু শুরুতে সেই রেসপন্সটা করেছিল, কিন্তু এখন আবার গা ছাড়া দিয়ে ফেলেছি আমরা, এবং সেই মূল আপনি টিকা দিতে তো এখন আমাদের কয়েক মাস সময় লাগবে, এটা আরো 6 মাস সময় লাগতে পারে, এবং অ্যাভেলেবিলিটির উপরে যদিও আমাদের সরকার যত সাধ্য চেষ্টা করছেন যে কত তাড়াতাড়ি ভ্যাকসিন দেওয়া যায়, কিন্তু একটা জায়গা তো আমরা একদিনে না, আমি কয়েক মিনিটের মধ্যে সবাই সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, সেটা হলো মাস্ক পরা। এবং সেই জায়গাটুকু হলো যেখানে আমাদের সমবেত হচ্ছেন জনগণ, ভ্যাকসিন নেওয়ার জন্য আসছেন, সেইখানে যদি আমরা পাশাপাশি তাদেরকে মোটিভেট করি, আমাদের শ্রদ্ধেয় ভাইস চ্যান্সেলর স্যার একটু আগেই বলেছেন এটাই উপযুক্ত জায়গা যেখানে মানুষের পাশে দাঁড়ানো। আমি যারা মাস্ক নিয়ে আসে নাই তাদেরকে মাস্ক দিব,
এবং তাদেরকে বলবো এটা করার জন্য, এবং যারা নিয়ম মতো পড়ছেন না তাদেরকে সচেতন করানো যে কিভাবে পড়তে হবে। সেই জন্য কিন্তু আমাদের যথেষ্ট লোক আছে, আমাদের স্বেচ্ছাসেবকরা আগে আসতে পারেন, আমাদের স্বাস্থ্য কর্মীরা আমরা এগিয়ে আসতে পারি। আমরা যারা সচেতন, আমাদের যাদের দায়িত্ব আছে, সবাই যদি এই উদ্যোগটুকু নেই, আমার কাছে ভ্যাকসিন যতটুকু গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে আমার কাছে এই 25 বছরের নিচ থেকে শুরু করবে সর্বসাধারণ সব ধরনের লোকজনদেরকে সবাই যদি আমরা মাস্ক করি, তাহলেই আমরা, আমার মনে হয় যে এই কোভিডকে আমরা পার্মানেন্টলি আমরা মানে ফেস করতে পারবো এবং প্রতিরোধ করতে পারবো। এই মহামারীর মধ্য দিয়ে আমরা যতই এগোচ্ছি, দুটো বিষয় সামনে আসছে, বিশেষ করে টিকা নিয়ে লড়াই ক্ষেত্রে। একটি হচ্ছে নতুন যে ভ্যারিয়েন্ট গুলো এসছে, ডেল্টা প্লাস, এগুলোর ক্ষেত্রে টিকা কার্যকর হচ্ছে কিনা, হলে কতটুকু হচ্ছে। আরেকটা প্রশ্ন হচ্ছে আসলে কতদিন এই টিকা কার্যকর থাকবে, নাকি আগামী বছর আবার নতুন করে টিকা নিতে হবে? এই ব্যাপারে কি একটু আমাদের জানাতে পারবেন অধ্যাপক টিটো? জি ধন্যবাদ। যে একটা কথা হলো যে টিকা আমাদের মানে যে নতুন ভেরিয়েন্ট গুলো আসছে সেগুলোর জন্য কার্যকরী কিনা। এখন পর্যন্ত টিকার যে মেকানিজম অফ অ্যাকশন, আমরা যে পদ্ধতিতে ইমিউনিটি তৈরি হয়, যে অ্যান্টিবডি গুলা বডিতে তৈরি হচ্ছে, সেগুলা কিন্তু ভেরিয়েন্ট যে জায়গাটুকুতে পরিবর্তন হয়, আমাদের যে স্ট্রেইন গুলো আছে সেই জায়গাটুকুতে কিন্তু কভার করে। মানে ধরেন মানে এটা হলো যে একটা হাতে হাত মোজার মতো, যে প্রতিটা আঙ্গুলকেই কভার করে। সো যে অ্যান্টিবডিটা ফরমেশন হচ্ছে ভ্যাকসিনের জন্য, সেটা স্ট্রেইন এখন পর্যন্ত যে সমস্ত নতুন স্ট্রেইন আসছে সবগুলাতেই কভার করে। দিস ইজ ওয়ান। সেকেন্ড হলো যে এখানে মানুষের বিশ্বাস একটা জায়গায় না রাখায়, সেটা হচ্ছে যে অনেকে টিকা নেয়ার পরেও করোনায় আক্রান্ত হয়েছেন। সেই ক্ষেত্রে কি এটা সত্য যে তাদের ক্ষেত্রে সংক্রমণ হলেও তারা ঝুঁকিতে পড়ছেন কম? জি, এইবার যারা আমাদের হসপিটালে ভর্তি হয়েছেন তার বেশিরভাগ হলো টিকা না নেওয়া যারা, তারা। আবার আমাদের 10% মতো যারা মানে টিকা নিয়েছেন, সেকেন্ড ডোজ কমপ্লিট করেছেন, তারাও কিন্তু আমাদের ইনফেক্টেড হয়েছেন, এবং তার বেশিরভাগই কিন্তু বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন কিংবা কোনো চিকিৎসা লাগছেই না, তার মানে মাইল্ডার ফর্ম হচ্ছে। ভেরি ভেরি রেয়ারলি কেউ হয়তো হসপিটালাইজ হতে হয়েছে, কিংবা কেউ আমাদের হয়তো হাই ফ্লো অক্সিজেন লেগেছে। সুতরাং এইটা সারা বিশ্বে প্রমাণিত, এবং এটা রিসার্চ করে প্রমাণিত হয়েছে, যারা ভ্যাকসিনেটেড হয়েছেন তারা কিন্তু বেশিরভাগই নন ইনফেক্টেড আছেন, আর সেকেন্ড টাইম, আর যারা হচ্ছেন তারা একেবারেই মাইল্ডার সিম্পটম হচ্ছে। সুতরাং এই ব্যাপারে আমার মনে হয় ভুল ধারণা থাকা উচিত নয়। এখানে এর সাথে একটা জিনিস অ্যাড করি, যারা এই ভ্যাকসিনেটেড তাদের কমপ্লিকেশন খুব কম, তাদের মৃত্যু হার লেস দ্যান 1%। এবং এই যে জিনিসটা, এটার জন্য সবাই জানার ফলে আমি মনে করি যে টিকা নেওয়ার পরিমাণটাও বেড়েছে। আগে যখন শুনতো যে এটা গঙ্গার পানি, এটা হয়তো মুরগির টিকা, এটা মানুষের ভয় ছিল। আমরা যখন স্টাডি করেছি, ঢাকা মেডিকেল করেছে, আমরা করেছি, আইডিসিআর করেছে, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের স্টাডিতে যখন আমরা 98% অ্যান্টিবডি পেয়েছি অ্যাস্ট্রাজেনেকা, এবং প্রত্যেকেই কিন্তু লেস দ্যান 1% মৃত্যু হার, এবং আমরা দেখেছি কমপ্লিকেশন খুব কম, মানুষের মধ্যে একটা সাড়া পড়েছে। এছাড়াও আরেকটা কথা মনে রাখতে হবে, এই যে ভেরিয়েন্টই হোক, এই টিকার মাধ্যমে সবাইকেই প্রোটেকশন দেওয়া যাচ্ছে, এ ব্যাপারে কোনো সমস্যা নেই। ইন্টারন্যাশনালি ওই যে বুস্টার ডোজের যে কথাটা আপনারা শুনছেন, এটা কিন্তু বড় লোকদের একটা আর একটা তাদের খায়েশ। আপনি জানেন আমেরিকাতে বার্গার খাওয়ায়, আমার এক কলিগ এখন আছে আমেরিকায়, উনি বলেন যে $100 দিচ্ছে, আর আমার দেশের মানুষ উপচে বড় ভিড়। এই জন্যই বলি যে আমাদের পুরস্কার পাওয়া উচিত। আর ওদের টিকা নেওয়ানোর জন্য বার্গার খাওয়াতে হয়, $100 দিতে হয়। আর আমার দেশে টিকা নেওয়ার জন্য সবাই উপচে পড়া ভিড়। আমি আশা করব এই 3 মাসের মধ্যে আমরা সবাইকে টিকা দেওয়ার ব্যাপারে হয়তো সরকার সফল হবে, এ ব্যাপারে আমাদের সন্দেহ থাকার কোনো অবকাশ নাই। এখানে বাংলাদেশে এক ধরনের ধারণা বোধহয় কাজ করে যে জিনিস পশ্চিমা দেশগুলোতে তৈরি হয়েছে সেটা ভালো, যেটা চীনে তৈরি হয়েছে বা আর কোথাও বা রাশিয়ায়, সেটা হয়তো অত ভালো নয়। যে টিকাগুলো আসছে, আপনারা তো একটা গবেষণাও করেছেন বাংলাদেশে, যদিও গবেষণাটা প্রথমে অ্যাস্ট্রাজেনেকার উপরে হয়েছে, আপনারা কি এই গবেষণা চালিয়ে যাচ্ছেন যে সিনোফার্ম বলুন বা অন্যান্য যেসব টিকা আমরা দিচ্ছি সেগুলো কতটুকু কার্যকর হচ্ছে? জি, সুন্দর প্রশ্ন। আমি ইতিমধ্যেই আমি কয়েক জায়গায় বলেছিও যে আমরা অ্যাস্ট্রাজেনেকার উপর করেছি, অ্যাস্ট্রাজেনেকার উপরে আরো 2টো করব। 6 মাস পরে আমার ইমিউনিটি কত, 1 বছর পরে কত, এটার একটা স্টাডি আমরা জানাবো। ইভেন আমি যেদিন থেকে মডার্না, যেদিন থেকে ফাইজার দেওয়া শুরু হয়েছে, সেদিন থেকেই আমাদের স্টাডি শুরু হয়েছে। এদের সেকেন্ড ডোজ দেওয়ার 1 মাস পরেও আপনাদেরকে আমরা একটা ইনফরমেশন দিতে পারবো যে কি পরিমাণ ইমিউনিটি হয়েছে। এই গবেষণার স্যাম্পল সাইজ কি আগের মতোই থাকছে না আরো বাড়ছে এবারে?
আর একটু বাড়ানোর চেষ্টা করছি আমরা। কেমন আগের চেয়ে সংখ্যক আর একটু মানুষের বাড়বে। উপরে হবে এই পর্যবেক্ষণ? এখন তো আমরা করেছিলাম 209 জন, আমরা আশা করছি এই স্টাডিটা হবে আমাদের প্রায় 1000 জনের উপরে। জি স্যার, আমি একটু ইনফরমেশন দিতে চাই স্যার। আমরা 308 জনের মধ্যে একটা স্টাডি করেছিলাম, সেখানে কিন্তু স্যার যে আমাদের 93% ছিল পজিটিভ, এবং সেই আমাদের শিক্ষকদের কিন্তু মাত্র 3 থেকে 4 মানে 10 জনের বেশি কিন্তু আর সেকেন্ড টাইম ইনফেক্টেড হয় নাই। এবং আমরা আবার ফলো আপ দেখতে চাচ্ছি যে তাদের যে অ্যান্টিবডি টাইটারটা, যে কথাটা জানতে চাচ্ছিলেন যে কতদিনের মধ্যে এই টাইটারটা ভ্যাকসিনের দেওয়ার পরে এটা কমে যাবে, আমরা 6 মাস পরে আবার ফলো আপ দেখতে চাই। যদিও বলা আছে যে এটা 8 থেকে 9 মাস পরে হয়তো এই টাইটারটা কমে যাবে। এবং আমরা সাইমালটেনিয়াসলি আরেকটা স্যার একই স্যাম্পল সাইজে করতে চাচ্ছি, সিনোফার্ম ভ্যাকসিন আমাদের স্টুডেন্টরা নিয়েছে, এবং সেই স্টুডেন্টদের মধ্যেও স্যার আমরা দেখতে চাচ্ছি যে আসলে এই ভ্যাকসিনটার কার্যকারিতা কেমন, এটা কি আমাদের অ্যাস্ট্রাজেনিকার মতো নাকি তার চেয়ে একটু কম, আমরা সেটারও স্টাডি প্রোটোকলে আমরা ধরে নিয়েছি। এটা একটা ভালো স্টাডি হবে, কারণ সিনোফার্ম অ্যাস্ট্রাজেনিকার কম্পারিজনও করা যাবে। কারণ আমার এখানে যেহেতু সিনোফার্ম আমি দেই নাই, আমার এখানে সিনোফার্ম আসে নাই, সুতরাং আমি মডার্না, ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার কম্পারিজনটা করব। এটা খুব ভালো স্টাডি হবে আমি মনে করি। অধ্যাপক আহমেদ, আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমরা কদিন ধরেই স্কুলগুলো নিয়ে আলোচনা করছি, কারণ 1.5 বছরের বেশি সময় ধরে তো স্কুলগুলো বন্ধ। আমরা টিকা দিচ্ছি 18 বছরের বেশি বয়সী মানুষদের, বাচ্চাদেরকে এখনো দিচ্ছি না। পৃথিবীর অনেক দেশ শুরু করেছে, বিশেষ করে কিশোর কিশোরীদের দেয়া, সেগুলো নিয়ে কি আমরা ভাবছি এখন? আমরা কোন টিকা 12 বছর বয়সেও দেওয়া শুরু হয়েছে, ফাইজারই অনেক দেশে দিচ্ছে। আমরা পরবর্তী পর্যায়ে আমাদের অ্যাভেলেবিলিটি অফ টিকা অনুসারে মডার্না, ফাইজার বোধহয় 12 বছরের উপরে দিতে পারবো। তবে এই মুহূর্তে আমাদের যেহেতু অ্যাভেলেবিলিটি নাই, সেক্ষেত্রে আমরা স্কুল কলেজ খুলে দিতে পারি। এই যে এখন আপনি দেখতে পাচ্ছেন আমরা সবকিছু খুলে দিয়েছি স্কুল ছাড়া। আমরা স্কুল কলেজে টিচাররা তো ভ্যাকসিন নিয়েছে, ওদের ভ্যাকসিন না নিলেও স্কুলে, কলেজ বা ভার্সিটিতে কিন্তু সবাই বয়সের ইয়েতে চলে আসবে, 18 উপরে যারা তারা পাবে। কিন্তু এই স্কুলের ছেলে মেয়েদেরকে আমরা একটা কাজ করতে পারি। আপনি যেমন ধরেন সিঙ্গাপুরে এটা আছে যে একদিন বেজোড় গাড়ি একদিন জোড় গাড়ি। আমরা যদি মনে করি যে একটা ক্লাসে 60 জন ছাত্র আছে, এর মধ্যে জোড় নাম্বার বেজোড় নাম্বার 30 জন আজকে আসবে, 30 জন কালকে আসবে, একই পড়া পড়াবো, অর্ধেক পড়া হলেও পড়াতে হবে। আমরা সেইভাবে যেতে পারি স্কুলে, এরকম একটা চিন্তা ভাবনা করে স্কুলটাকে আমরা আগামী 1 মাসের মধ্যে খোলা যায় কিনা এর একটা চিন্তা ভাবনা করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি। কারণ আমরা এই যে দেখেছি কেউ কেউ অনলাইনে ক্লাস করে, অনলাইনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থাও ইউনিভার্সিটিতে আছে। কলেজে এরকম এখনো বোধহয় শুরু হয়েছে কিনা আমার জানা নাই, তবে কলেজ এবং স্কুলে অনলাইনের পাশাপাশি আমরা যদি এরকম অর্ধেক ছাত্রের উপস্থিতিতে ক্লাস শুরু করি, আমার মনে হয় যে তাতে অনেকখানি উপকার হবে। দীর্ঘদিনের যে আমরা ক্লাস না হওয়া ছাত্রদের যে মানসিক অবস্থা, তার থেকে আমরা তাদেরকে উত্তরণ ঘটাতে পারবো। অনেক ধন্যবাদ জনাব সুভাষ সিংহ রায়, আপনার কাছে ফিরে আসি। সবশেষে তো উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে এই মহামারীর যে বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেখানে জয়লাভ করে একটা স্বাভাবিক সাধারণ জীবনে ফিরে আসা। জানি না আগের মতো আবারও হবে কিনা। যেভাবে আমরা এগোচ্ছি এখন পর্যন্ত, যে সংখ্যায় টিকা আসছে, তাতে করে আমরা আসলে কবে নাগাদ একটা স্বাভাবিক জীবনে, যেখানে আমাদের এই মুখ ঢেকে আর চলতে হবে না, সেখানে ফিরে যেতে পারবো? নচিকেতার সে বিখ্যাত গান, একদিন ঝড় থেমে যাবে। ঝড় কিন্তু থামবে, এবং প্রতিটা মহামারীর চরিত্র কিন্তু আপনি দেখেছেন একই রকম ভাবে হয়। কিন্তু এখন জুলাই মাসের 30 তারিখে দৈনিক আনন্দবাজার পত্রিকায় ওয়াশিংটন ডিসি থেকে ন্যাশনাল হেলথ ইনস্টিটিউটের একজন গবেষক আনন্দলাল রায়, তিনি একটা প্রবন্ধ পাঠিয়েছেন এবং সেটা ছাপা হয়েছে। বলেছেন আমরা যদি এখন থেকে সতর্ক না হই এবং আগাম প্রস্তুতি না নিই, পরবর্তী মহামারী আসতে বেশি দেরি হবে না। বিজ্ঞান যেমন এগোচ্ছে, আমরা কিন্তু বিজ্ঞানের বাইরে চলে যাওয়ার যে প্রবণতাগুলো সারা বিশ্ববাসী সেটা কিন্তু দেখছেন। আপনি দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের মতন এত উন্নত রাষ্ট্রে, যেখানে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয়েছে এই টিকা উৎপাদনে, এবং প্রতিটা টিকার পিছনে কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যয় আছে। অনেকে বলে ফেলেন যে আমরা কেন টিকা তৈরি করতেছি না, মনে হচ্ছে না টিকাটা খুবই সহজ একটা
প্যারাসিটামল তৈরির মতন ব্যাপার। মানে যে উৎপাদনের কথা বলা হচ্ছে তাহলে কি সেখানে বাইরে থেকে এনে এখানে বোতলজাত করা হবে? প্রযুক্তির যে আমরা তো অনেকখানি এগিয়েছি, কারণ আমাদের প্রত্যাশার চাপ এমন জায়গায় এসছে, মাননীয় প্রধানমন্ত্রী 32তম দেশ প্রতিষ্ঠিত করেছেন যেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করা যায়। 57তম দেশ, আকাশে আমরা স্যাটেলাইট তুলেছি, অনেকে কিন্তু এগুলো ভাবেননি। অতএব সেই ক্ষেত্রে পদ্মা সেতুতে যখন নানান রকম জটিলতা হলো, নানান রকম ষড়যন্ত্র হলো, তারপরে পদ্মা সেতু প্রায় নির্মাণ শেষ পর্যায়ে। অতএব ওই প্রত্যাশার জায়গা আছে যে বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশ কেন পারবে না। আমি শুধু ছোট করে দু একটি কথা বলি। আমরা এই যে আপনি প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন হিসেব করে দেখুন যে এত পরিমাণে টিকা দিতে সক্ষম আমরা, সেটা কিন্তু আমরা প্রমাণ করেছি। অনেকে তো এটা হেসে উড়িয়ে দিয়েছিল, রাজনীতিবিদরাও অনেক কথা ছিল, কিন্তু এই সংকটকালীন সময়ে এই যে আমাদের সক্ষমতার জায়গা সেটা কিন্তু প্রয়োগ করেছে। আপনি দেখেন, কিন্তু এই যে এত সংখ্যক মানুষ এসে ফিরে গেলেন, এটার জন্য কি তাদের মধ্যে খানিকটা হতাশা কাজ করবে না, যে 3 দিন অপেক্ষা করেও যারা পাচ্ছেন না? না না, সেই কাজগুলো তো সব জায়গায় ঘটেছে, সব জায়গায় ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক অঙ্গরাজ্যে এখনো পর্যন্ত ভ্যাকসিনেশন কিন্তু খুব অল্প পরিমাণে হয়েছে। সেটা তো তাদের নিজেদের অনাগ্রহের কারণে। সেই অনাগ্রহের জায়গাটা তো তৈরি হয়েছিল, নানান রকম ভ্রান্তির তৈরি করা হয়। এই যে আমাদের যে অ্যান্টিজেন কিট নিয়ে যে পরিমাণ 4 মাস 5 মাস 6 মাস যাবত যে পরিমাণে প্রি মার্কেটিং করা হয়েছে, তা আমি প্রশ্ন করেছিলাম সেই কর্তা ব্যক্তিদের, সেই গুণীজনরে, যে বাংলাদেশ সরকার কিংবা ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সরকারের কথা মতো এটাকে আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ করেননি, কিন্তু সিডিসি মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, তারা বাংলাদেশে এসে সংবাদ সম্মেলন করে ওই কিটগুলো নিয়ে গেছেন। ওই রিপোর্টটা কোথায়? আমাকে যদি ওই রিপোর্টটা দেখাতে পারেন যে হ্যাঁ এই কেসটি ঠিক ছিল, বাংলাদেশ সরকার দিচ্ছে না, শেষ মিনিটে আছে, তাহলে আমি শেষ করে যে জায়গায় আসি, আমাদের মধ্যে অনেক রকম ভ্রান্তির জায়গা কিন্তু তৈরি করা হয়। আপনি জানেন 1974 সালে ভারতের বিভিন্ন উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কলকাতায় সব মিলে 1,10,000 মানুষ আবার কিন্তু সেই যেই রোগ গুটি বসন্ত বিদায় হয়ে গেছিল সেটা এসেছিল, এবং 10,000 লোক মারা গিয়েছিল। কারণটা হচ্ছে যে অনেক জায়গায় ভ্যাকসিনেশন করা যায়নি। তখন যে ব্যবস্থা নেওয়া হয়েছিল, যে সমস্ত উপজাতীয় এলাকায় বিশেষ করে, সেখানে কাঁটা তার দিয়ে আটকে দেওয়া হয়েছিল। আমি শেষ করছি, আমাদের এখনকার যে কাজটি সবচেয়ে বেশি জরুরি, দলমত নির্বিশেষে এই ভ্যাকসিনেশন প্রোগ্রামকে কিভাবে সফল করা যায় সে ব্যাপারে কাজ করতে হবে। বিশেষ করে বর্তমান সরকারের যে রাজনৈতিক দলটি আছে বাংলাদেশ আওয়ামী লীগ, সেটা কিন্তু জন্মসূত্রে পাওয়া তার সংগ্রামী চেতনা নিয়ে কিন্তু এগিয়েছে, তাদেরও দায়িত্ব রয়েছে সবচেয়ে বেশি এটাকে সাকসেসফুল করা। বোঝা গেছে। তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও। বিদায় নিচ্ছি।